ভিতরে মানুষের ভিতরে মুমিন মুসলমানের ভিতরে অহরহ চলতেছে। অনেক সময় প্রকাশ পায়, অনেক সময় স্বাভাবিক থেকে যায়। আমাকে একজন বলতেছে, হুজুর জানেন এদেশের ভিতরে অমুক জায়গায় অমুক জেলার ভিতরে একটা ছেলে তার মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে রেখেছে। হয়তো আপনারাও শুনেছেন, বা এখন এখন হোক, শুধু একটা ঘটনা এখন না, কত এরকম হইতেছে। মাকে হত্যা করে সন্তান মাকে হত্যা করে মার লাশটা ফ্রিজের ভিতরে রাখছে। এটা হয়তো এখন হয়েছে তাই না, এরকম ঘটনা অনেক সময় হয়েছে। একজন মানুষ এই ঘটনার দ্বারাও আমরা মনে হয় আমরা আর মুসলমান এর ভিতরে, সমাজের ভিতরে প্রবেশ করি না, বরং আমরা মনে হয় আবারও ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে চলে গেছি। আমি এক জায়গায় গিয়ে একটা লেখা দেখতে পাইলাম। লেখাটা এমন ভালো লাগছে, অনেকদিন আগে, মনে হয় 2-1 বছর আগে, কিন্তু আমি লেখাটা মনে রেখেছি। ওখানে লেখা আছে, তোমার মুখ দিয়ে, জবান দিয়ে কথা শিখিয়েছে কে? আচ্ছা বলেন তো দেখি, আমরা যে কথা বলতে পারি, কথা বলি, পরেও আমরা কথা বলতে পারি না, পারছি। আমরা ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছে। মা টেনশন করে, আমার ছেলেটা আর মেয়েটা কথা বলে না কেন। বারবার একটা দিনের ভিতরে বারবার সন্তানকে আর মেয়েকে, ছেলেকে বলতেছে বাবা, ডাক দিয়ে বলতেছে বলো তো দেখি আল্লাহ, পারতেছে না, শোনাইতেছে। এরপরে মা আবারও 1-2 বছর সন্তানটাকে, ছেলেটাকে আর মেয়েটা বলতেছে বাবা তুমি বলো আম্মা, মা, বাবা, এই শব্দগুলো আমার আপনার জবানে আর মুখে কে শিখিয়েছেন? কথা বলেন না, কে শিখিয়েছেন? মা শিখিয়েছেন। তো আমি লেখা দেখলাম, সাইনবোর্ডের ভিতরে লেখা আছে, হে মানুষ, তোমার জবান দিয়ে কথা বলা আর বের করার শিখিয়েছে কে? তোমার মা আর বাবা। সুতরাং এই জবান দিয়ে তুমি তোমার মা আর বাবার উপরে কথা বইলো না। আমি অনেকদিন আগে এই লেখাটা এক জায়গায় দেখেছিলাম, মনে রেখেছি। কোন হাত দিয়ে আপনি আপনার মাকে প্রহার করলেন? এই হাতটা যখন ছোট্টবেলায় নাড়াচাড়া করে নাই, মার পেট থেকে বের হওয়ার পরে জানেন মা কতখানি টেনশনে ছিল, কতখানি টেনশনে ছিল যে আমার সন্তান চক্ষু মেলে না কেন, আমার সন্তান হাত নাড়ায় না কেন, আমার সন্তান পা নাড়ায় না কেন। মার কষ্ট হয়েছে আমাকে আপনাকে পেটের ভিতরে ধারণ করার কারণে, কিন্তু দুনিয়াতে আসার পরে মা ভুলে যায়। এর চাইতেও বেশি টেনশন করে আমার সন্তান তাকায় না কেন, নাকি অন্ধ হবে কিনা, আমার সন্তান হাত পা নাড়ায় না কেন, নাকি তার হাতটা অবশ হয়ে যাবে কিনা। এই টেনশন সবচাইতে বেশি মা আর বাবার ছিল। কোন হাত দিয়ে আপনার মাকে প্রহার করলেন? কোন মুখ দিয়ে আপনি আপনার বাবা আর মাকে একটা কোন শব্দ বলেছেন? কে এই জবান দিয়ে কথা শিখিয়েছেন? মা শিখিয়েছেন। সেই মুখ দিয়ে মার উপরে কথা, সেই হাত দিয়ে মাকে প্রহার। তবে বাস্তব দুনিয়ার কিছু ঘটনা আমি থেকে এই ঘটনাটা আপনাদের সামনে বলি। সন্তানকে যদি মেডিকেলে নেওয়া হয়, কি হয়েছে? সন্তানের চক্ষু নাই, সন্তানের জবান নাই, মুখ নাই, খাইতে পারে, সন্তানের ওটা নাই, এটা নাই। সে চেষ্টা করে, না হয় মা এক পর্যায়ে ডাক্তার আর মেডিকেল কর্তৃপক্ষকে বলে, ডাক্তার সাহেব শোনেন, আমি টাকা দিতে পারলাম না,
তবে আমার সন্তানের কি লাগবে? একটা না দুইটা চক্ষু লাগবে। ডাক্তার সাহেব শুনুন, আমার সন্তানের চক্ষু নাই, তাতে কি হয়েছে? ডাক্তার সাহেব আমি অনুমতি দিলাম, আমার একটা চক্ষু খুলে আপনি আমার এই সন্তানটাকে লাগিয়ে দেন। ঘটনা হয়তো এখন বিশ্বাস করবেন আর করবেন না জানি না, কিতাব আর বইয়ের সূত্র ইত্যাদির মাধ্যমে আপনাকে বলতে পারবো, একটা সন্তান সে যখন আস্তে 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 বড় হয়ে যায়, সোসাইটি মডেল ইত্যাদি হয়ে যায়, কিন্তু মা বৃদ্ধ হইতে হইতে তার শরীরও আস্তে আস্তে খারাপ হয়ে যায়। সন্তান অনেক বড় বিল্ডিং ইত্যাদি জাকজমকের ভিতরে থাকে, মাকে রাখতে চায় না। এমন অবস্থায় মার মাথার ভিতরে চুল নাই, মার চেহারার ভিতরে পোড়ার দাগ, মার দুইটা চক্ষু নাই। সন্তান যখন এত সোসাইটি হয়ে গেছে, মাকে আর বাসার ভিতরে রাখতে চাইতেছে না। এমন অবস্থায় মার প্রতি ঘৃণা চলে আসছে। মার প্রতি ঘৃণা চলে আসার পরে মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বৃদ্ধাশ্রম থেকে একদিন ফোন আসছে, আপনার মা ইন্তেকাল করেছেন। এবার ফোনটা ধরে সন্তান বলতেছে, আমার সময় নাই, যাইতে পারবো না, কয় টাকা লাগবে আমি টাকা দিয়ে দেই। সন্তান এই সব কিছু শেষ করে দিয়েছে। এরপরে যখন বাসার ভিতরে যখন একটা চিঠি আর কাগজ পায়, যেই কাগজের ভিতরে মা একটা কথা লিখে গেছেন, বাবা তুমি কি জানো আমার মাথার চুল আজকে কোথায় গেছে? আমার চেহারার ভিতরে পোড়ার দাগটা কেমনে আসছে? আমি কেন অন্ধ হইলাম তুমি কি জানো? জানো না? তবে শোনো, একদিন আমরা যে ঘরে বসবাস করতাম, তুমি ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু, ঘরটার ভিতরে আগুন লাগে, আমি মা হয়ে বাইরে ছিলাম। আমি যখন জানতে পারলাম ঘরের ভিতরে আগুন লেগেছে, আমার সন্তানটাও তো ঘরের ভিতরে আছে, আমি কি করব? আমি কি জান বাঁচাবো? আর আমার সন্তানটা আগুনের ভিতরে পড়ে মারা যাবে, এই হিসাবে আমি চিন্তা করে ফিকির করে দেখলাম না না, আমি বেঁচে যাব। আমার ছোট্ট সন্তানটা ঘরের ভিতরে আগুন লাগছে, পড়ে মারা যাবে, সহ্য করতে পারি না। আমার দুইটা চক্ষু থাকবে, সন্তান অন্ধ থাকবে, আমি মা সহ্য করতে পারি না। আমার পেটের ভিতরে ভরা পেট থাকবে, খাবার থাকবে, আমার সন্তান সে ক্ষুধার্ত থাকবে, মেনে নিতে পারি না। ওই ঘরের ভিতরে যখন আগুন লেগেছে, আমি মা তোকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমি ওই আগুনওয়ালা ঘরের ভিতরে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যখন আমার শরীরের ভিতরে আগুন লেগে যায়, ওই আগুনে আমার চুলটা পুড়ে যায়। সন্তান তোকে যখন বের করতে নিয়ে আসতেছিলাম, ওই ঘরের আগুন আমার চেহারার ভিতরে লেগে যায়। যেই আগুনের পোড়ার দাগ তুমি দেখেছো, আমার চক্ষু ছিল, আমি একজন অনেক সুন্দরী মা ছিলাম, সুন্দরী মহিলা ছিলাম, আমার চক্ষু ছিল, আজকে আমি অন্ধ কেমনে হয়েছে? তোমাকে যখন ঘর থেকে বের করে আমি মেডিকেলে নিয়ে গেলাম, মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলতেছে, মা আপনার সন্তানের দুইটা চক্ষু চলে গেছে। আগুন লাগার কারণে সন্তানের উপরে যখন প্রভাব পড়েছে, সন্তানের দুইটা চক্ষু চলে গেছে। ডাক্তার সাহেব বলতেছেন, মা, সন্তানের মা, আপনার সন্তানের দুইটা চক্ষু নষ্ট হয়ে গেছে, কি করবেন? উপায় নাই, সন্তানটা তো সারা জীবন অন্ধকারের মধ্যে থাকবে। মা এবার ডাক্তারকে বলতেছে, ডাক্তার সাহেব আমার দুইটা চক্ষু আছে, আমার সন্তান বেঁচে যাবে, আস্তে আস্তে বড় হবে, সে বড় হয়ে অন্ধ হয়ে থাকবে, এটা আমি মা হিসাবে সহ্য করতে পারি না। ডাক্তার সাহেব আমার দুইটা চক্ষু খুলে আমার সন্তুর ভিতরে দিয়ে দেন, আমার সন্তান যেন চক্ষুওয়ালা হয়ে যায়, আমার সন্তান যেন দুনিয়ার সবকিছু দেখতে পারে। আমি মা হয়ে অন্ধ থাকলাম, তাতে কি হয়েছে? কোনো সমস্যা নেই, কিন্তু সন্তানটা সবকিছু দেখ। বাবা আজকে আমার চক্ষুর কারণে, আমার অন্ধের কারণে তুই আমাকে পছন্দ করলি না। বাবা তোর চোখের ভিতরে যে চোখটা, ওই চোখটা তোর না, ওই চোখটা আমি মা তোকে দিয়েছিলাম ছোট্টবেলায়।
আমাদের বাংলাদেশের ভিতরে একটা ঘটনা ঘটেছে, সন্তান হয়ে মাকে হত্যা করেছে। সন্তান যদি কোনো অপরাধ করত, গ্রাম আর মহল্লার ভিতরে এই সন্তানের উপরে যখন শাস্তি প্রয়োগ করা হয়, এলাকার মানুষ, বাড়ির আশেপাশে মানুষ, সন্তান অপরাধ করার কারণে সন্তানকে যখন আদেশ করা হয় বাড়ি দেওয়া হবে, মা আর বাবা যদি বেঁচে থাকে, সে যদি জানে আর শোনে আমার সন্তানের উপরে একটা লাঠির বাড়ি দেওয়া হচ্ছে, মা গিয়ে বলে, এই এলাকার মানুষ শোনো, আমার সন্তান খারাপ হতে পারে, আমার সন্তান অন্যায় করেছে মেনে নিলাম, কিন্তু পিঠের উপরে দিও না, আমি মা হিসেবে সহ্য করতে পারব না। মার যদি দিতেই হয়, শাস্তিটা যদি দিতেই হয়, তাহলে আমি মার পিঠে দিয়ে দাও। এই মাকে, এই মাকে জবান দিয়ে কথা, কটু কথা, এই চক্ষু দিয়ে মার দিকে বাঁকা নজরে তাকানো,